আন্দোলনটা তো অনেক কয়েকটা ধাপে ধাপে কোটা সংস্কার আন্দোলন থেকে পরবর্তীতে ৯ দফা এবং এই দমন পীড়নের মধ্য দিয়ে ১ দফা পর্যন্ত আসলো। তো আমরা যখন ডিবি অফিস থেকে ছাড়া পেলাম ১ অগাস্ট, তখন আমরা বাইরে এসে আসলে আমরা ব্ল্যাঙ্ক ছিলাম যে বাইরে কি হচ্ছে। আমাদের কোনো আইডিয়া ছিল না, কারণ ভিতরে কোনো ধরনের কমিউনিকেশন ইনফরমেশন আমরা পাচ্ছিলাম না। তো বাইরে এসে বোঝার চেষ্টা করছিলাম যে আন্দোলনের কী অবস্থা, এবং তখন দেখলাম যে আব্দুল কাদের, মাসুদ, রিফাত, মাহিন ওরা খুবই সাহসী ভূমিকা নিয়ে আন্দোলনটা পরিচালনা করে যাচ্ছিল। আমাদের প্রবাসী বাংলাদেশিরা তারা আন্দোলনটাকে একটা অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল, এবং আন্দোলনটা স্তীমিত হয়ে যায়নি, চলমান অবস্থায় আছে। এবং আমরা বোঝার চেষ্টা করছিলাম যে মানুষের সেন্টিমেন্টটা কী অবস্থায় যাচ্ছে, মানুষকে এক দফার জন্য সরকার পতনের চূড়ান্ত ডাকের জন্য প্রস্তুত কিনা। মোটামুটি ১-২ তারিখের দিকে অবজারভেশনের মাধ্যমে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে যথেষ্ট কিলিং হয়ে গেছে, এবং মানুষের মধ্যে এখন ওই প্রিপারেশনটা বা ওই সেন্টিমেন্টটা আছে, এবং আমরা ১ দফার ঘোষণা দিলে মানুষ রেসপন্স করবে। ওই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নেই যে ৩ তারিখ শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা ১ দফার ঘোষণা দিব। তো অনেকের পরামর্শ ছিল যে ২ তারিখ রাতে এই ভিডিও বার্তার মাধ্যমে ঘোষণা করে দেওয়ার জন্য। তো আমাদের ছিল যে আমরা যদি জনগণের সামনে থেকে ঘোষণা দেওয়ার সাহসটা নিজেরা না দেখাতে পারি, তাহলে মানুষ কেন আমাদের সাথে এসে দাঁড়াবে, বা কেন তারা নিজেদের লাইফ রিস্কে ফেলবে। ওই জায়গা থেকে ওই দিন একটা অনেকেরই দ্বিমত থাকা সত্ত্বেও একটা ডিসিশন আমরা নেই যে শহীদ মিনারেই আমরা ঘোষণা দিব। হয়তো রিস্ক হতে পারে, আসার সময় কাউকে আবার উঠিয়ে নিয়ে যেতে পারে। একেএস অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। একেএস কারণ তখন তো আমাদেরকে বাইরে থাকতে দিচ্ছিল না। প্রথমে গুম করলো, তারপর ডিবিতে নিয়ে রাখলো, হাসপাতালে ছিলাম সেখানেও হাউস অ্যারেস্টের মতো করে রাখলো। তো তারপরেও ওই রিস্ক মাথায় নিয়েই আমরা ৩ তারিখ শহীদ মিনারে জড়ো হলাম, ১ দফা ঘোষণা দিলাম। নাহিদ ইসলাম ১ দফা ঘোষণা দিলেন, এবং আমাদের অসহযোগ আন্দোলনের অনেকগুলো কর্মসূচি আমরা ঠিক করেছিলাম। ওই কর্মসূচিগুলো আমি ঘোষণা দিলাম। আমাদের পরিকল্পনা ছিল বা ধারণা ছিল যে আন্দোলনটা আরেকটু লেংদি চলবে, এবং আমাদের অসহযোগের দিকে যেতে হবে সরকারের সাথে। তো ওই সম্পূর্ণ অসহযোগ বাস্তবায়নের জন্য অনেকগুলো কর্মসূচি আমরা দিয়ে এখান থেকে মিছিল নিয়ে শাহবাগে গিয়ে ওই দিন প্রোগ্রামটা শেষ করেছি। এবং আমরা দেখেছি যে ওই দিন আসলে এখানে যারা এসেছিল লাখ লাখ মানুষ, সবার এক্সপেকটেশনটাই ছিল ১ দফা, এবং তারা এই অ্যানাউন্সমেন্টের জন্য রেডি হয়েছিলেন, এবং তারা অনেক বেশি ইগার ছিলেন যে এই অ্যানাউন্সমেন্টটা কখন হবে। এবং যখন অ্যানাউন্সমেন্ট করার সময় ছিল, তখন আমরা দেখেছি যে লাখ লাখ মানুষ তারা এক আঙুল উঁচিয়ে ১ দফার ইশারা করছিলেন। তো এটা একদম টাইমিং হয়েছে। আন্দোলনের শুরুর দিকে ১ দফা ঘোষণা করলে এটা খুব ইম্যাচিওর হয়ে যেত, বা আরও দেরি করলে খুব দেরি হয়ে যেত। তো আমার মনে হয় টাইমিংটা খুব ভালো হয়েছিল সে সময়। না, বাংলাদেশের মানুষ প্রস্তুত ছিল। বাংলাদেশের মানুষ বিক্ষুব্ধ ছিল দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের কারণে, টর্চারের কারণে, ইকোনমিক ক্রাইসিস থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের জীবনে ফ্যাসিবাদ প্রভাব ফেলেছে। ফলে সবাই প্রস্তুত ছিল, কিন্তু আমার মনে হয় যে সঠিক নেতৃত্বের অভাব ছিল, এবং হয়তো ওই সঠিক পরিস্থিতির অভাব ছিল। বাট জুলাই গণঅভ্যুত্থানটা তাদেরকে ওই সময়টা এনে দিয়েছে, এবং ওই পরিস্থিতিটা তৈরি করে দিয়েছে আমাদের জন্য। এবং অবশ্যই এর ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান হচ্ছে আমাদের শহীদদের। তাদের জীবন দেওয়ার বিনিময়ে এই প্রেক্ষাপটটা, ১ দফার প্রেক্ষাপটটা রচিত হয়েছে, এবং জনগণও বিশ্বাস করেছে যে ঠিক আছে। এর আগেও তো অনেকবার সরকারের বিরুদ্ধে অনেক ধরনের ঘোষণা রাজনৈতিক দলসহ অনেক পক্ষ থেকে এসেছে, কিন্তু মানুষ সেভাবে রেসপন্স করেনি। বাট ২৪ সালে জনগণ বিশ্বাস করেছে যে ঠিক আছে, এদেরকে বিশ্বাস করা যায়, অ্যান্ড ইয়াংরা হয়তো গাদ্দারি করবে না আমাদের সাথে। তো মানুষ নেমে এসছে। ইভেন সবাই যেই বাসা থেকে বেরিয়েছে, সবারই তো একটা চিন্তা ছিল আর হয়তো বাসায় ফেরা হবে না। কেউই তো আর এই নিশ্চয়তা নিয়ে বের হয় নাই যে বাসায় ফিরতে পারবে। তারপর কোটি কোটি মানুষ রাজপথে নেমে এসছে, একেবারে উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত মিছিল হয়েছে। এবং মানুষের মধ্যে ওই ১ দফাটা ছিল একটা, হয়তো সবারই এই আনসার্টেনিটি তো ছিল যে এটা ফেলও করতে পারে। তারপরেও তারা সেখানে একটা আলোর মুখ হয়তো দেখেছিল, এবং শেখ হাসিনার পতন এবং একটা নতুন বাংলাদেশের অভ্যুদয়ের স্বপ্নটা তাদের মধ্যে ছিল। ফলে তারা কন্ট্রিবিউট করেছে আন্দোলনে।